জলবায়ু পরিবর্তনে ষড় ঋতুর বৈচিত্র্য হারানোকে বিপর্যয় বলছেন কৃষিবিদরা। নদ নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় হারিয়ে যাচ্ছে মাছ। আমার বয়সে 70 মাসে খরা দেখছি, কিন্তু এত বৃষ্টি দেখি নাই। পুটি, ট্যাংলা, বালিয়ে, বাইম, গতা এগুলো হয়েছিল, কিন্তু এখন তো নাই সেটা। পরাগায়নে হ্যাম্পার হচ্ছে, তারপরে অসময়ে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কারণেও হ্যাম্পার হচ্ছে। সুনামগঞ্জে মাছের পর এবার হাওরের বিষাক্ত অ্যামোনিয়াযুক্ত পানিতে মারা যাচ্ছে হাঁস মুরগি। দিশেহারা কৃষক। পচা পানি খাইয়া মরা মাছ খাইয়া হাঁস মরতেছে। এই পানিতে যাতে হাঁস তারা না ছাড়ে এবং হাঁসগুলাকে বাড়িতে বেঁধে রেখে খাবার দেওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 4 দিন পর রাজধানীতে আবারও চলছে সিটিং সার্ভিস। ইচ্ছে মতো ভাড়া আদায়ের অভিযোগ। ভোগান্তি থেকে মুক্তি পায়নি নগরবাসী। মনে হয় যাত্রীদের একদম পিটাবে এরকম অবস্থা। কখন লোকাল কখন সিটিং এটা কিভাবে বুঝবো বলেন? সাধারণ পাবলিকের তো একবার জিম্মি হয়ে গেছে। একটা ফিক্স ভাড়া কইরা দিচ্ছে, তারপরও তারা আগের ভাড়াটাই নিচ্ছে। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী আটক। জঙ্গি সংগঠন আইএসের ভিডিও সহ মোবাইল ফোন জব্দ। রোজা সামনে রেখে ছোলা, চিনি, তেলের আমদানি যথেষ্ট হলেও সিন্ডিকেটের কারসাজির আশঙ্কা সাধারণ ব্যবসায়ীদের। আগেভাগেই মনিটরিং এর প্রস্তুতি প্রশাসনের। এবং এখনই পদ ছাড়তে হচ্ছে না পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে। পানামা পেপারস দুর্নীতি মামলায় অভিযোগ খতিয়ে দেখতে যৌথ তদন্ত দল গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। জলবায়ু পরিবর্তনে ষড় ঋতুর বৈচিত্র্য হারিয়েছে প্রকৃতি। নদ নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় হারিয়ে যাচ্ছে মাছ। বর্ষা ও শীতের ক্ষণস্থায়ী উপস্থিতির কারণে ফলছে না মৌসুমি ফল। এই অবস্থাকে বিপর্যয় বলছেন কৃষিবিদরা। এদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। শৈশবে পড়া বিশ্বকবির সেই ছোট নদী এখন আর একে বেঁকে চলে না। শুধু বৈশাখে নয়, কোনো কোনো বর্ষাতেও হাঁটু জল, পার হয় গরু আর গাড়ি, পাল তুলে নৌকা চলে না। প্রাণ প্রাচুর্য হারা নদীতে জেলেরা জাল ফেলে দেখা পায় না মাছের। পুটি, ট্যাংলা, বালিয়ে, বাইম, গতা এগুলো হয়েছিল, কিন্তু এখন তো নাই সেটা। আশ্চর্য লাগে যে নদীতে আমি সাঁতার কেটেছি, আর সেই নদীটি যখন দেখি তখন আসলেই সেই স্মৃতি আর বর্তমান সময়ের নদী দেখে বুকটা হাহাকার করে। বেড়েছে গরমের দৈর্ঘ্য ও তীব্রতা। বর্ষা শীতের ক্ষণস্থায়ী উপস্থিতি, অকাল অথবা প্রলম্বিত বন্যা খরায় এখন আর শরৎ, হেমন্ত, বসন্ত আসে না। গরমের তীব্র প্রভাবে তেমন ফলে না জামরুল, আতা, বাঙ্গি, তরমুজ, ডাউয়া সহ মৌসুমি অনেক ফল। এই বৈশাখ মাসে এই যে রসালো ফলগুলো আমরা একসময় খেয়েছি, হাট বাজারে দেখেছি, দোকানপাটে দেখেছি, এখনকার প্রজন্ম সেই ফলমূলগুলো কিন্তু দেখতে পাচ্ছে না। আমার বয়সে 70 মাসে খরা দেখছি, কিন্তু এত বৃষ্টি দেখি নাই। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ুর পরিবর্তন আর তার প্রভাবে ঋতুচক্র বিঘ্নিত হওয়ায় এটাকে বিপর্যয় বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। আর উন্নয়ন কর্মীরা বলছেন, এমন অবস্থার পরিবর্তন ঘটাতে সবার সচেতনতা প্রয়োজন। পরাগায়নে হ্যাম্পার হচ্ছে, তারপরে অসময়ে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কারণেও হ্যাম্পার হচ্ছে, ইত্যাদি প্রভাব আমাদের কৃষকের উপরে, কৃষি এর উপরে বেশি বেশি করে দেখা যাচ্ছে ইদানিং। এই যে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টটা, এই ইম্প্যাক্ট থেকে বাঁচতে হলে যে লেভেলে আছি সেই লেভেলেই নিতে হবে। আমরা যারা এনজিওতে কাজ করছি, আমরা যারা সমাজসেবী আছি বা কৃষি বিজ্ঞানী আছি, সবাইকে এই জায়গায় আগায় আসতে হবে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে গাইবান্ধায় মোট 10টি নদ নদী রয়েছে। তার মধ্যে যমুনা ও ব্রহ্মপুত্র ছাড়া বাকি নদীগুলোতে কেবল বর্ষা মৌসুমেই শুধু পানি থাকে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সুনামগঞ্জে ধান গাছ পচে সৃষ্টি হওয়া অ্যামোনিয়া গ্যাসে ফসল ও মাছের ব্যাপক ক্ষতি হওয়ার পর এখন হাওরের বিষাক্ত পানিতে মারা যাচ্ছে হাঁস মুরগি। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। এদিকে সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে দুদক। সুনামগঞ্জ থেকে
হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 4 দিন মাছের মড়ক সামলে উঠতে না উঠতে গৃহপালিত হাঁস মরতে শুরু করেছে সুনামগঞ্জের হাওর এলাকায়। একদিকে ধান গাছ পচে বিষাক্ত অ্যামোনিয়া মেশা পানি, অন্যদিকে মরা মাছ খেয়ে হাঁসগুলো মারা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। একের পর এক ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন হাওর অঞ্চলের কৃষকরা। মাছ মরা শুরু করতে এই পানির খালার বিভিন্ন ধরনের দেখে আমরা মনে হয় আশ হয়ে মরে যাইতেছে। পানির মাঝে দুর্গন্ধ, মানুষ বইতে পারে না বাড়ি ঘর। পচা পানি খাইয়া মরা মাছ খাইয়া আশু মরতেছে। তবে হাঁসের মৃত্যুর কারণ জানতে নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠানোর কথা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এইটা বিষয় পরীক্ষা করার জন্য আমরা কিছু মৃত হাঁস আমাদের সিলেটে প্রাণী সম্পদ গবেষণাগার আছে, এখানে আমরা পাঠাবো। এই পানিতে যাতে হাঁস তারা না ছাড়ে এই পরামর্শ দিচ্ছি এবং হাঁসগুলাকে বাড়িতে বেঁধে রেখে খাবার দেওয়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি। এদিকে সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দুদকের পরিচালক। অনুসন্ধানের প্রেক্ষিতে আমরা দুইটা বিষয় এখানে দেখতেছি যে প্রকৃতপক্ষে কেন বাঁধ ভেঙেছে, যারা দোষী হবেন তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নেওয়ার দুদক সেই ব্যবস্থা নেবে। গত 29 মার্চ থেকে পাহাড়ি ঢল আর প্রবল বর্ষণে সুনামগঞ্জে 1,35,000 হেক্টর জমির কাঁচা ধান তলিয়ে যায়। আর গত শনিবারের টর্নেডোর পর গোটা এলাকায় লাগে মাছের মড়ক। মৎস্য বিভাগের তথ্য মতে এ পর্যন্ত বৃষ্টি হাওরে 43 মেট্রিক টন মাছ মারা গেছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। এদিকে হাওর অঞ্চলে কৃষি জমি থেকে পানি না নামা পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের দেখভালের দায়িত্ব সরকারের বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। যাদের অবহেলার জন্য কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে সিলেটে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। মানবসৃষ্ট দুর্যোগ আর প্রাকৃতিক দুর্যোগ আমরা তাৎক্ষণিক মিট করার আমরা সেই জন্য পরিকল্পনা নিয়ে থাকি। তো যাদের কারণে এই ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের অনেকে প্রত্যাহার করা হয়েছে। ঘরে যাদের চাল নাই তাদের আমরা 1 দিন 2 দিন আমরা বলছি যতদিন পর্যন্ত না পানি এই সরে না যাবে, ওনারা ভালোভাবে না বাঁচতে পারবেন ততক্ষণ পর্যন্ত তাদের আমরা এই বিজিএফ দিয়ে তাদের খাইয়ে রাখবো। রাজধানীতে আবারও চলছে সিটিং সার্ভিস। গত 4 দিনের তুলনায় আজ গণপরিবহন বেশি চলতে দেখা গেলেও ভোগান্তি কমেনি নগরবাসীর। যাত্রীদের অভিযোগ সিটিং এর নামে চলছে লোকাল বাসে, তবে ভাড়া গুনতে হচ্ছে বেশি। গণপরিবহনের নৈরাজ্য বন্ধে নেওয়া পদক্ষেপ কাজে না আসায় ক্ষুব্ধ যাত্রীরা। মালিকদের স্বেচ্ছাচারিতার পাশাপাশি ভাড়া নৈরাজ্য থেকে মুক্তি চান তারা। 8 টাকা 7 টাকা ভাড়া, ওনারা তো ভাড়ার কথাই কারণে সিটিং বলতেছে, বুঝছেন, ভাড়াটা বেশি নেওয়ার জন্য। টানা 4 দিন বন্ধ থাকার পর রাজধানীতে সিটিং সার্ভিস চালু হবার পরে এমনই ক্ষোভ যাত্রীদের। যেখানে সেখানে যাত্রী উঠানো আর অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। গত 4 দিনের তুলনায় রাজধানীতে আজ গণপরিবহনের সংখ্যা বেশি থাকলেও এভাবেই চলন্ত বাসে উঠছে তারা। ঠেলাঠেলি গাদাগাদি করে বাসে কোনো রকম জায়গা পেলেও ভাড়া গুনতে হচ্ছে সিটিং এর। 10 টাকা ভাড়া ছিল, আজকে আবার নিচে 15 টাকা। মনে যাত্রীদের একদম পিটাবে এরকম অবস্থা। একটা ফিক্স ভাড়া কইরা দিচ্ছে, তারপরও তারা আগের ভাড়াটাই নিচ্ছে। সিটিং সার্ভিসের ভাড়া দিয়ে যাত্রীরা বাসে উঠতেছে, বাট তারা যাচ্ছে লোকাল বাসের মতো। এর মানে কি অ্যাবসলিউটলি রিডিকুলাস। যদিও ড্রাইভার আর হেলপারের দাবি সরকারের বেঁধে দেওয়া নিয়ম মেনেই বাস চালাচ্ছেন তারা। বনানী থেকে 18 টাকা ভাড়া, 20 টাকা নেওয়া হয়। যত সিটিং আছে সব হলো চিটিং, ভাই যেগুলো সিটিং না। সিটিং আমি তো তারা বহুতবার বলেছি যে ভাই উঠেন না। নগরবাসী বলছেন রাজধানীর গণপরিবহনের বিশৃঙ্খলা এড়াতে সিটিং সার্ভিস বন্ধ কিংবা সব লোকাল করার খেসারত তাদেরকেই দিতে হচ্ছে। সিটিং সার্ভিস হলে 10 থেকে 12 নম্বর থেকে ভরে আসে, গেট লক করে যায়, আমরা কোনো গাড়িতে উঠতে পারি না। গুটি কয়েক লোকের জন্য সিটিং করে আর সারা দুনিয়ার মানুষের এই ভোগান্তি পোহানোর তো কোনো দরকার নাই। এলটিসি বাড়ালে সমস্যা হবে না, এরা সিটিং এ যাক, বিআরটিসি লোকাল দিক। গত বুধবার বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে আবারও সিটিং সার্ভিস চালু ও 15 দিনের জন্য এই সার্ভিসের বিরুদ্ধে অভিযান বন্ধ ঘোষণা করে দেয় বিআরটি কর্তৃপক্ষ। সিটিং সার্ভিস বন্ধের 4 দিনের অভিজ্ঞতাও খুব একটা ভালো যায়নি নগরবাসী। আবারও রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে সিটিং সার্ভিস, আবারও ভোগান্তিতে এই নগরবাসী। সবকিছু মিলিয়ে পুরো পরিবহন ব্যবস্থা নিয়েই যেন শাখের করাতে পড়েছেন তারা। আর তাই যত দ্রুত সম্ভব এর একটি যৌক্তিক সমাধান দাবি করছেন সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
সন্ধ্যার সময়ে আরো থাকছে আবারও টর্নেডোর আঘাতে লন্ডভন্ড ব্রাহ্মণবাড়িয়া, 5টি গ্রামের অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত, বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। তিন দিনে সরকারি সফর শেষে ভুটান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9:30টায় প্রধানমন্ত্রীকে বহনকারী দ্রুক এয়ারের ভিভিআইপি ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। 3 দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজধানী থিম্পুতে অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। এছাড়া ভুটানের রাজা রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেন। এতে বাংলাদেশের নৌরুট ব্যবহার সহ 5টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। বিএনপিকে নির্বাচনে আনতে সরকারের চেষ্টা করা উচিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ভুটানে গেছেন, তিনি প্রতিবন্ধীদের একটি সেমিনারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন। কিন্তু তার দেশেই যে রাজনীতিকে তিনি পুরোপুরি প্রতিবন্ধী করে রেখে দিয়েছেন, মানুষকে সম্পূর্ণভাবে পঙ্গু করে রেখে দিয়েছেন। 2014 সালে কি নির্বাচন করেছেন? বিরোধী দল নেই। আপনার এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয় নাই। বিএনপিকে কি করে নির্বাচনে আনবেন সেই চেষ্টা করুন। নিবন্ধন বাতিল হবে, অমুক হবে, এগুলো বলে লাভ নেই। বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশে। বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অংশ নেওয়া যে কোনো দলের গণতান্ত্রিক অধিকার, সরকার কাউকে ডেকে আনবে না। বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজারে ফুট ওভার ব্রিজের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। মন্ত্রী আশা প্রকাশ করে আরো বলেন, 5 জানুয়ারির মতো আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ভুলের পুনরাবৃত্তি করবে না। নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির জন্য সরকারের কোনো সুযোগ নয়। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা সংবিধান সম্মত গণতান্ত্রিক অধিকার। এ অধিকার অর্জন না করে 5 জানুয়ারি 14 সালে তারা যে ভুল করেছিল, আমি আশা করি তারা সেই পুরনো ভুলের পুনরাবৃত্তি ঘটবে না, ঘটাবে না। রোজার সামনে রেখে এরই মধ্যে চাহিদা অনুযায়ী ভোগ্যপণ্য আমদানি হয়েছে বলে জানিয়েছে কাস্টম হাউস। এরপরও সিন্ডিকেট এবং মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির আশঙ্কায় বাজার মনিটরিংয়ের কথা বলছেন তারা। তবে ভ্রাম্যমাণ আদালতের হয়রানি প্রতিরোধে মজুতদারি আইন সংশোধনের দাবি জানিয়েছেন আমদানিকারকরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রমজানকে সামনে রেখে প্রতি বছরই ভোগ্যপণ্যের বাজারে একই চিত্র। ছোলা, চিনি এবং তেলের মতো নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য নিয়ে চলে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি। পর্যাপ্ত আমদানি সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়িয়ে দেয় এসব ব্যবসায়ী। পুরো রমজান মাসে বাংলাদেশে চিনির চাহিদা থাকে প্রায় 4 লাখ মেট্রিক টন। এছাড়া ভোজ্য তেলের চাহিদা থাকে 2.25 লাখ মেট্রিক টন ও ছোলার চাহিদা 1.5 লাখ মেট্রিক টন। কাস্টমস হাউসের তথ্য মতে ইতিমধ্যে 4.5 লাখ মেট্রিক টন চিনি, 15 লাখ মেট্রিক টন ভোজ্য তেল এবং 5 লাখ মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে। তারপরও রয়ে যাচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীদের মজুতদারির আশঙ্কা। যে স্টকগুলি আছে সেগুলো তাদের আয়ত্তে নিয়ে আসে। যখন তারা সবগুলো পণ্য নিয়ে আসে তখন কিন্তু তারা সাপ্লাইটা বন্ধ করে দেয়। যখনই সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন বাজারে হু করে দাম বেড়ে যায়। প্রতি বছর রমজান মাসে বাজার মনিটরিং এর তোড়জোড় শুরু করে জেলা প্রশাসন। বেচাকেনার চূড়ান্ত সময়ে এ ধরনের অভিযানে ক্ষুব্ধ হন ব্যবসায়ীরা। মজুতদারির অভিযোগ অস্বীকার করে এ ধরনের অভিযান না করে আমদানি পর্যায়ে তদারকির দাবি তাদের। যদি ইন্ডিয়া বায়ার হয় তাহলে অনেক সময় পণ্যের দাম বেড়ে যায়। সেই জন্য দেশের মোট চাহিদা অনুযায়ী সেগুলো আমদানি করে আমাদেরকে মজুদ রাখতে হয়। যে মজুদ আইনটা আছে সেটা সংশোধন করলে ব্যবসায়ীরা আমার মনে হয় যে দুর্নামটা হয় সে দুর্নামটা আমার মনে হয় আর থাকবে না। কি মাল আসছে বন্দর হয়ে এবং কি মাল কনজাম্পশন হচ্ছে এটার রেগুলার মনিটরিং করা, এইটা যদি আমার মধ্যে থেকে কন্টিনিউ রাখা যায় মজুদদার বলে কিছু থাকবে না। এবার চাহিদার তুলনায় বেশি ভোগ্যপণ্য আমদানি হয়। মজুতদারি ঠেকাতে আগেভাগে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কেউ ক্রেতা সাধারণকে জিম্মি করতে চান, ডেফিনেটলি প্রশাসন সে কাজের জন্য আছে। কঠোর হস্তে সেগুলো প্রশাসন ডিল করবে বলে আমার ধারণা। যাতে রমজানের সময় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না পায় এই বিষয়ে আমরা এই বিষয়ে আগে ভাগে প্রস্তুতি নেব এবং তাদের সাথে
মিটিং করব। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি মন চিনি 2140 টাকা, ছোলা 2600 টাকা এবং সয়াবিন তেল 2920 টাকা দরে বিক্রি হচ্ছে। এই তিনটি পণ্যের দামই কমেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময়ে আরো থাকছে মাশরাফিকে অধিনায়ক করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। নেই নতুন মুখ। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে দলে ফিরছেন নাসির ও শফিউল। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়েরের ফোনে জঙ্গি সংগঠন আইএস এর ভিডিও দেখতে পায় তার সহপাঠীরা। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় শিক্ষার্থীরা। জুবায়েরের দেয়া তথ্য অনুযায়ী ভূগোল বিভাগের আল তৌহিদ সানি ও বায়োকেমিস্ট্রি বিভাগের মাকসুদুল হককে আটক করা হয়। আটককৃত 3 জনই প্রথম বর্ষের শিক্ষার্থী ও শহরের একটি ছাত্রাবাসে থাকত বলে জানিয়েছে পুলিশ। ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি যারা তার রিংটা জানালো যে আমরা একটা ছেলেকে ধরছি, তাই সে বলছে যে আমি আইএস এর যে সমস্ত জিনিস কার্যকলাপ ওটা আমি একটু করি, ফেসবুকের মাধ্যমে রিসার্চ করি। তাহলে কতটুকু সে এর সাথে ইনভলভ হচ্ছে যা আমরা জিজ্ঞাসার পরে বলতে পারবো। রাজধানীর গুলশানে রাশিয়া ও সৌদি দূতাবাসের সামনের ফুটপাত অবমুক্ত করতে কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল থেকে গুলশানের ৭৯ নম্বর সড়কে রাশিয়ান দূতাবাসের সামনে থেকে অভিযান শুরু করে কর্পোরেশনের কর্মীরা। দূতাবাসের সীমানা দেয়াল ঘেঁষে থাকা লোহার রেলিং ও ফুটপাত জুড়ে কংক্রিটের ফুলের টব বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় তারা। এছাড়া রাস্তা ও ফুটপাতে থাকা বিভিন্ন দূতাবাসের চেকপোস্ট সরিয়ে দেওয়া হয়। পরে সৌদি আরব দূতাবাসের সামনের সড়কেও অভিযান চালানো হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি জানান, নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের হাঁটার সুবিধার জন্যই এই অভিযান চালানো হয়েছে। রাস্তার উপরে 15.5 কাঠা চারপাশ দিয়ে রাস্তা চলে গেছে। তো ওরাও বোঝেনি, বিদেশি লোক, রাস্তার মাপটাপ তো আর ওরা জানে না। এখন আমরা যে যখন এসে ওদের বুঝিয়েছি, দেখো এটা কিন্তু রাস্তা, তোমরা রাস্তাকে দখল করে ফেলেছো, ওরা রাজি 5 মিনিটে বলেছে নিশ্চয়ই আমরা ভুল করেছি। এবং আমরা তাদের সিকিউরিটির ব্যাপারে প্রত্যেকের খুবই আমরা সচেতন এবং তাদের সঙ্গে আমাদের আলাপের ভিত্তিতে এগুলো হচ্ছে। আমেরিকান ক্লাব ওইখানে রাস্তা তারা আটকে রেখেছিল, গতকাল আমরা এটা ক্লিয়ার করেছি। তো আমরা মনে করি যে সাধারণ মানুষের জন্য তার রাস্তা উন্মুক্ত হচ্ছে। রামপাল ইস্যুতে তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটির অভিযোগ অনুমান, আবেগ ও জ্যোতিষবিদ্যা নির্ভর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, রামপাল প্রকল্প নিয়ে প্রশ্ন তুলে একটি মহল জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। পৃথিবীতে অনেক ভাড়াটে বিশেষজ্ঞ পাওয়া যায়, তারা ভাড়াটে বিশেষজ্ঞদের মতামত গতকাল সেখানে উপস্থাপন করেছেন। তাদের সমস্ত অভিযোগ অনুমান নির্ভর, আবেগ নির্ভর এবং জ্যোতিষবিদ্যা নির্ভর, বিজ্ঞান নির্ভর নয়। যারা জনগণকে, জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, রাষ্ট্রের পক্ষে জনগণের বিপক্ষে কথা বলছেন, তাদের বক্তব্য মিথ্যা প্রমাণিত হবে। আগামীকাল থিম্পু ঘোষণার মধ্য দিয়ে ভুটানে শেষ হবে অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। রাষ্ট্রীয় পর্যায় থেকে অটিজম আক্রান্তদের অধিকার সুরক্ষায় উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন অংশগ্রহণকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবন্ধীদের দাবি পূরণে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভুটান থেকে আরো জানাচ্ছেন আজহার লিমন, ছবি তুলেছেন আমিনুর রহমান। আমরা আরো সামনে চাই, আর আমাদের একতা হতে হবে। সবাই এক হয়ে কাজ করলে আমার মনে হয় এই সেক্টরটা নিয়ে আমরা আরো বেশি আগাতে পারবো। বাংলাদেশ থেকে থিম্পুর অটিজম সম্মেলনে অংশ নেয় একটি কিশোরীর নাম অনিলা। বাংলার সাথে সাথে ইংরেজিতে তার যোগাযোগ দক্ষতা মুগ্ধ করবে যে কাউকে। অনিলার মতো এমন অনেক অটিস্টিক মানুষই এই সম্মেলনে এসেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, যাদের সবার কণ্ঠেই ছিল মানুষ হিসেবে সমান অধিকারের দাবি। অটিজম আক্রান্ত শিশুদের বিষয়ে আমাদের বিশেষভাবে যত্নবান হতে হবে। এজন্য পরিবারের পাশাপাশি রাষ্ট্রকেও এগিয়ে আসতে হবে। এই শ্রেণীর আক্রান্তদের সুপ্ত প্রতিভাকে বের করে আনতে হবে। এরা যেন শিক্ষা সহ সব ক্ষেত্রে সাধারণদের মতো সুযোগ পায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
অটিজম সমস্যা মোকাবেলার আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত যেসব বিশেষজ্ঞ সমাজকর্মী তারাও দাবি জানালেন সমাজের এই বিশেষ শ্রেণীর জন্য বিশেষ আইনের। অটিজমদের নিয়ে আমাদের একসাথে কাজ করতে হবে। এই ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে রাষ্ট্র। প্রয়োজনে এই বিশেষ শ্রেণীর জন্য বিশেষ আইন প্রণয়ন করে এদের অধিকারের সুরক্ষা করতে হবে। জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক উইং ইউনেস্কোর বিশেষজ্ঞ ইমগার্দা তিনি জানালেন রাষ্ট্রীয় পর্যায়ে অধিকারের বিষয়টি নিশ্চিত করতে জাতিসংঘের প্রচেষ্টা অব্যাহত আছে। এই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধান ও নীতি নির্ধারকরা অংশ নিয়েছেন। সেই সাথে অংশগ্রহণ ছিল অটিজম আক্রান্ত ব্যক্তিদেরও। তারা বিভিন্ন দিক থেকে এই শ্রেণীর নানা সমস্যা নিয়ে আলোচনা করেছেন। এক্ষেত্রে বিশেষ এই শ্রেণীর অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র যেন যথাযথ ব্যবস্থা নেয় সে বিষয়ে জাতিসংঘ তাদের চেষ্টা চালিয়ে যাবে। সম্মেলনের দ্বিতীয় দিনেও নানা ধরনের পার্শ্ব বৈঠক আর আলোচনায় ব্যস্ত ছিল ভুটানের রয়্যাল ব্যানকুয়েট হল। থিম্পু ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে 2017 সালের এই অটিজম সম্মেলন। আয়োজকদের বিশ্বাস পৃথিবীর অন্যান্য সম্মেলনগুলোর তুলনায় এর পরিসর হয়তো ছোট, কিন্তু বিশ্বের নানা প্রান্ত থেকে আসা এসব মানুষদের সম্মিলিত প্রচেষ্টাই বিশ্বব্যাপী প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় বড় ভূমিকা রাখবে। আজহার লিমন, সময় সংবাদ, থিম্পু, ভুটান। ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে 5টি গ্রামের অর্ধশত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভোরে সদর উপজেলায় টর্নেডো আঘাত হানে, এতে অসহায় হয়ে পড়েছেন শত শত পরিবার। এদিকে বিস্তীর্ণ এলাকার পাকা ধানের ক্ষতি হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। এ অবস্থায় দ্রুত ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কয়েক মিনিটের টর্নেডোর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়ন। মৈন্দ, বাড়িউড়া সহ 5টি গ্রামের অর্ধশত বসতঘর বিধ্বস্ত হয়েছে। বাতাসে ঘরের চাল উড়ে গিয়ে মাথা গোজার ঠাইটুকু হারিয়েছেন শত শত পরিবার। গাছপালা উপড়ে ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। ঘর ভাঙে লাইছে, এরপর গাছপালা যেটা আছে সব ভেঙে ছিঁড়ে ফেলাইছে, ঘর দর সব পুরাইছে, থাকবার আর জায়গা নাই। 16টা খুঁটি আমাদের ভেঙে ফেলছে। কবে আমরা ওই বৈদ্যুতিক লাইন পাবো আমরা এখনো পর্যন্ত শিওর হইতেছি না। সরকারের কোনো কর্মকর্তা, ইলেকট্রিসিটির কর্মকর্তা এখনো আসেই নাই। শুধু বাড়িঘর নয়, পোল্ট্রি খামার বিধ্বস্ত হয়ে মারা গেছে 5 শতাধিক মুরগি। এছাড়া মাঠের পর মাঠ, পাকা ধানের ক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে। ধান কাটার আগেই এমন ক্ষতিতে দিশেহারা কৃষক। ধান, চাল যা আছে জমি জমা সব উলট ফুলট হয়ে গেছে। ফসলের জমি যদি বালাতে আমরা বালা থাকি, এখন তো একটা পোল্ট্রি খামার অনেক বাচ্চা আছেন, বাচ্চাগুলি কই লিয়ে গেছে গা, পাত্তা নাই। পোল্ট্রি খামারটাই ছিল, আর কিছু ছিল না। বাপের যা কিছু আছিল আমি পুরান বাড়ি ছিলাম, বন্ধক যেটা পাইছিলাম এটা বিক্রি করে এই জায়গাটা করছিলাম আর কি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন ওনাদের সহযোগিতায় আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছি। তো এই তালিকা অনুযায়ী আমরা প্রায়োরিটি বেসিসে মানে আমাদের ইনস্ট্যান্ট এখান থেকে আমরা যে পরিমাণ সাহায্য দিতে পারি সেই সাহায্যগুলো পাঠাবো। ঘরবাড়ি নির্মাণের পাশাপাশি টর্নেডো বিধ্বস্ত এলাকায় দ্রুত ত্রাণ সহায়তার দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের বাইরের খবর। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শেষে আজ সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে গেছে। স্থানীয় সময় দুপুরের দিকে আদালত পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় নওয়াজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে যৌথ তদন্ত দল গঠনের নির্দেশ দেন। সেই সঙ্গে আগামী 2 মাসের মধ্যে তদন্তের প্রতিবেদন দাখিল করতে বলা হয়। বিরোধী দলের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে নওয়াজের পদত্যাগের জন্য প্রয়োজনীয় প্রমাণ নেই বলেও জানান আদালত। এর আগে রায় ঘোষণাকে কেন্দ্র করে পাকিস্তান জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলে পদত্যাগ করতে বাধ্য হতেন নওয়াজ শরীফ। গত বছর পানামা ভিত্তিক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার বিতর্কিত পানামা পেপারস কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়। এতে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে চলচ্চিত্রের খ্যাতিমান তারকাদের দুর্নীতির তথ্য উঠে আসে। ওই তালিকায় নওয়াজ এবং তার 3 সন্তানের দুর্নীতির তথ্য বের হলে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তদন্ত শুরু করে। কোনো চমক ছাড়াই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ না হলেও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টের 18 সদস্যের বাংলাদেশ দলে ফিরেছেন নাসির হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়লেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছেন 2 পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াডে বড় কোনো চমক থাকছে না তার ধারণা পাওয়া গিয়েছিল আগেই। তারপরও ক্রিকেট পাড়ায় ছিল উৎকণ্ঠা, কারণ দল নিয়ে কোচ হাথুরু সিংহে অনেকবারই বিস্ময় উপহার দিয়েছেন। তবে এবার আর সে পথে হাঁটেনি বিসিবির নির্বাচক প্যানেল। ইংল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনায় রেখে 15 জনের স্কোয়াডে আছে 5 পেসার। শ্রীলঙ্কা সফরে থাকলেও কোনো ম্যাচ না খেলা রুবেল হোসেন ও সানজামুল ইসলাম আছেন চূড়ান্ত দলে, আর শুভাশিসের পরিবর্তে সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম। স্ট্যান্ড বাই তালিকায় আছেন নাসির হোসেন, শুভাশিস, সোহান ও সাইফুদ্দিন। শফিউলকে অবশ্য ও তো আমাদের লাস্ট বিপিএল এ ইনজুরিতে না পড়লে তো আমাদের অনেকগুলো সিরিজের মধ্যে থাকতো। শ্রীলঙ্কা যথেষ্ট গরম ছিল এবং ওখানে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলার জন্য ডিফিকাল্ট হয়ে যেত। যেহেতু এখন ওর ফিটনেস লেভেল সবকিছু দেখলাম যে সব ঠিক আছে, তো যেহেতু ঠান্ডাতে আমরা কন্ডিশনে খেলবো, তো সেই হিসেবে আমরা মনে করি যে ওর ব্যাক টু ব্যাক ম্যাচ খেলার যে একটা কমপ্লেন আছে যে ইনশাআল্লাহ আমরা কাটিয়ে উঠতে পারবো। সাম্প্রতিক সময়ে নাসির হোসেনের পারফরমেন্স ছিল লক্ষণীয়। ইমার্জিং কাপের পর ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়েও সেঞ্চুরি হাঁকিয়েছেন এই অলরাউন্ডার। উপেক্ষার জবাব দিয়ে জাতীয় দলে জায়গা পাওয়ার জোর দাবি উঠেছিল নাসিরের ব্যাটে। তাই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের 18 সদস্যের মূল দলে 6 মাস পর সুযোগ পেয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। এছাড়াও এই টুর্নামেন্টের দলে আছেন শুভাশিস ও সোহান। নাসির হোসেনের কথা বলতে পারেন, ওর 1 বছর ধরে কিন্তু টিমের সাথে ট্যুর করছে না, তো সেই হিসাবে আমরা কিন্তু ওকে একটা প্রসেসের মধ্যে আমরা এনেছি। যেহেতু ও ইমার্জিং কাপে যথেষ্ট ভালো খেলেছে, ডোমেস্টিক ক্রিকেট ভালো খেলছে, তো সেহেতু একটা সিস্টেমের মধ্যে আনার জন্য যেহেতু আমাদের এই টিমের এখন ওকে দিতে পারছে, যেহেতু আমাদের একটা প্রস্তুতি ক্যাম্প আছে সাসেক্সের মধ্যে, তারপর আয়ারল্যান্ড সফর, তো এটার মধ্যে আমরা মনে করি যে ওকে আবার ইউজ টু করাও দরকার। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে কন্ডিশনিং ক্যাম্প করতে 26 এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের পর সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মেগা আসরে টাইগারদের দল নিয়ে তাই আলোচনা চলছিল বহুদিন ধরেই, যেখানে কোনো পরীক্ষা নিরীক্ষায় না গিয়ে একেবারে সেরা দলটাই সাজাতে চেষ্টা করেছে বিসিবি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 4 দিন পর রাজধানীতে আবারও চলছে সিটিং সার্ভিস। ইচ্ছে মতো ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তি থেকে মুক্তি পায়নি নগরবাসী। মনে যাত্রীদের একদম পিটাবে এরকম অবস্থা। কখন লোকাল কখন সিটিং, এটা কিভাবে বুঝবো বলেন? সাধারণ পাবলিকের তো একবার জিম্মি হয়ে গেছে। একটা ফিক্স ভাড়া কইরা দিচ্ছে, তারপরও তারা আগের ভাড়াটাই নিচ্ছে। সুনামগঞ্জে মাছের পর এবার হাওরের বিষাক্ত পানিতে মারা যাচ্ছে হাঁস মুরগি। দিশেহারা কৃষক, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ত্রাণমন্ত্রীর। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী আটক। জঙ্গি সংগঠন আইএসের ভিডিও সহ মোবাইল ফোন জব্দ। রোজা সামনে রেখে ছোলা, চিনি, তেলের আমদানি যথেষ্ট হলেও সিন্ডিকেটের কারসাজির আশঙ্কা সাধারণ ব্যবসায়ীদের। আগে ভাগেই মনিটরিং এর প্রস্তুতি প্রশাসনের। এবং এখনই পদ ছাড়তে হচ্ছে না পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে। পানামা পেপারস দুর্নীতি মামলায় অভিযোগ খতিয়ে দেখতে যৌথ তদন্ত দল গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়ের।